আজকে আমাদের সাথে আছে অভিষেক 2014 এর WBCS গ্রুপে অফিসার। অভিষেক, সাকসেসফুল হওয়ার জন্য অনেক শুভেচ্ছা এবং জিরো সামের শোতে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ अगेन। আমরা ভিউয়ারদের তরফ থেকে তোমাকে অনেক প্রশ্ন করব। ভিউয়ারদের বলে রাখি যে অভিষেক আজকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবে এবং তোমাদের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে তোমরা যারা WBCS অ্যাসপায়ার করছো। অভিষেক, প্রথমেই আসি এই প্রশ্নটাতে যে প্রিপারেশন পিরিয়ডেতে কিছু চ্যালেঞ্জ ফেস করেছো কিনা বা সেগুলো কি করে ওভারকাম করবে তুমি? দেখো, প্রিপারেশন পিরিয়ডে সবাই কিছু না কিছু চ্যালেঞ্জ ফেস করে, আমিও চ্যালেঞ্জ ফেস করেছিলাম। প্রথম চ্যালেঞ্জ এইটা ছিল ডিসিশনটা নেওয়া। যখন আমি গ্র্যাজুয়েট হলাম তারপরে এই ডিসিশনটা নেওয়া যে আমি WBCS পরীক্ষা দেবো এবং WBCS অফিসার হব, এটা কি আমি একটা ক্যারিয়ার অপশন হিসেবে চুজ করব। তো যাই হোক, এই নিয়ে একটা ডাইলেমা তো ছিলই যে আমি কি এই পরীক্ষা আদেও দিয়ে সাকসেসফুল হতে পারবো নাকি এটা একটা ব্লাইন্ড অ্যাম্বিশন টাইপের কিছু হচ্ছে। তা এই জাতীয় ডাইলেমা সবাই ফেস করে, ওই সময় আমিও করেছিলাম। তো যাই হোক, এই বিষয়টা খুব তাড়াতাড়ি রিসলভ করে নিই। নেক্সট যে চ্যালেঞ্জটা ফেস করেছিলাম সেটা হচ্ছে যে WBCS পরীক্ষাটা খুব তাড়াতাড়ি পাস করতে গেলে কোন কোন অপশনাল নিতে হবে। কেননা আমি প্রথম যখন WBCS পরীক্ষা দিই তখন কিন্তু দুটো অপশনাল ছিল। ওল্ড সিলেবাসে দিয়েছিলাম, তখন দুটো অপশনাল ছিল এবং তখন WBCS এর পুরো পরীক্ষা পদ্ধতিটাতেই, মানে বিশেষ করে মেন পরীক্ষাটাই তো পরীক্ষার মেন, সেই জন্যই এর নাম মেন। তো এই পরীক্ষাটিতে কিন্তু অপশনালের ইমেন্স ইম্পর্টেন্স ছিল। এই অপশনালই কিন্তু ছিল বলতে গেলে গেম চেঞ্জার। তো সেই সময় অপশনালটা চুজ করা একটা চ্যালেঞ্জ ছিল। তো যাই হোক, সেটাও এখন কিন্তু নতুন যে সিলেবাস হয়েছে তাতে অপশনালের গুরুত্ব কমেছে, আগের মতো অতটা গুরুত্ব নিশ্চয়ই আর নেই। কিন্তু তা সত্ত্বেও অপশনালকে অবহেলা করা তো যাবে না। অপশনালটাকেও যথেষ্ট যত্নের সাথে চুজ করতে হবে যে এই অপশনালটাই আমি নেব এবং তারপর সেটাকে ভালো করে পড়তে হবে এবং তাতে যতটা বেশি সম্ভব ভালো স্কোর করার চেষ্টা করতে হবে। আচ্ছা, নেক্সট যে চ্যালেঞ্জটা ফেস করেছিলাম সেটা হচ্ছে যে এই পরীক্ষাটা তাড়াতাড়ি পাস করতে গেলে কোন ধরনের বইপত্র আমাকে পড়তে হবে এবং সেই বইপত্রগুলোকে আমি ঠিক কীভাবে পড়বো। কারণ এই কম্পিটিটিভ পরীক্ষার ফিল্ডে আমি তখন নতুন ছিলাম এবং কীভাবে অল্প করে কম্পিটিটিভ পরীক্ষায় বেশ ভালো স্কোর করা যায়, এইসব ব্যাপারগুলো এটা একটা চ্যালেঞ্জ ছিল। তো যাই হোক, সেই সময় আমি অনেক সিনিয়র WBCS অফিসার এবং IAS অফিসারদের সাথে আলোচনা করেছিলাম, তারাও আমাকে অনেকটা হেল্প করেছিলেন। তার ফলে খুব তাড়াতাড়ি এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে সক্ষম হয়েছিলাম। এই জন্য আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ। তো সাধারণত মূলত এই জাতীয় কয়েকটি চ্যালেঞ্জই আমি ফেস করেছিলাম, এছাড়া আর তেমন কোনো চ্যালেঞ্জ আমি ফেস করিনি। ওকে অভিষেক, তো এই প্রিপারেশন যখন তুমি স্টার্ট করলে, তুমি যেটা বললে যে তুমি প্রথম ছিলে তখন তোমার হয়তো গাইডেন্স পেলে ভালো হতো, তো কোনো ট্র্যাডিশনাল গাইডেন্স সিক করেছো, মানে কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হওয়া বা এরকম কিছু? না, দেখো, আমি কোনো এইরকম ট্র্যাডিশনাল গাইডেন্স সিক করিনি এবং কোনো কোচিং সেন্টারেও আমি ভর্তি হইনি। কিন্তু তোমাকে ওই যে যেমন আমি বললাম যে কিছু সিনিয়র WBCS এবং IAS অফিসারদের সাথে আমি কথাবার্তা বলেছিলাম এবং আমার যদি সেই সময় কোনো ডাউট হতো কোনো কিছু নিয়ে, তো আমি তাদের সাথে আলোচনা করতাম এবং ওনাদের সাথে আলোচনার এই সেশনগুলো কিন্তু বলতে গেলে খুবই ফ্রুটফুল হয়েছিল এবং এগুলো আমাকে ইমেন্সলি হেল্প করেছিল। ঠিক আছে, গাইডেন্স বলতে আমি এইটুকুই নিয়েছিলাম। আর কয়েকটা সাবজেক্টের জন্য আমি আলাদাভাবে কিছু পুরনো টিচারের কাছে অল্প স্বল্প হেল্প নিয়েছিলাম। এর বাইরে কিন্তু আমি প্রথাগত কোনো বড় যে কলকাতা বেস্ট কোচিং সেন্টারগুলো আছে সেরকম কোনো কোচিং সেন্টারে আমি হেল্প সিক করিনি। তোমার মতে এই কোচিং ইনস্টিটিউটগুলো কিরকম রোল প্লে করে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জীবনে? দেখো, আমি নিজে এরকম কোনো কোচিং সেন্টারের হেল্প নিইনি, আর অন্যান্য আরও অনেক এরকম WBCS সিনিয়র দাদা দিদিরা আছেন বা অনেক ব্যাচমেটসরাও আছে যাদেরকে আমি জানি, যারা কোনো রকম কোচিং সেন্টারে না গিয়েই কিন্তু এই পরীক্ষাতে সফল হয়েছে। আবার অনেকে কোচিং সেন্টার থেকেও এসেছে, এরকমও অনেক আছে। তো দেখো, এবারে ব্যাপারটা হচ্ছে যে একটা কোচিং সেন্টার একটা অ্যাসপিরেন্টের প্রিপারেশন প্রসেসে কতটা রোল প্লে করবে এটা কমপ্লিটলি ওই ক্যান্ডিডেটের ওপরই ডিপেন্ড করে। এর জন্য তো প্রথমে বুঝতে হবে যে একটা অ্যাসপিরেন্ট কোচিং সেন্টারে কেন যায় বা যেতে চায়। ঠিক আছে, ফার্স্ট যে জন্য যায় আমার মনে হয় সেটা হচ্ছে যে একটা ডিসিপ্লিন ওয়েতে নিজের প্রিপারেশনটাকে একটা রাইট ট্র্যাকে রেখে নিজের ড্রিমকে অ্যাচিভ করা, এটা একটা কারণ থাকে।
নেক্সট কারণ হচ্ছে যে দেখো এই যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে, এতে যদি তুমি দেখো যে কোনো সাকসেসফুল ক্যান্ডিডেট তার বুক লিস্ট শেয়ার করেছে, বা সাধারণত এই পরীক্ষার বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন সেগমেন্টের জন্য যে যে বইগুলোকে রেকমেন্ড করা হয় সেগুলোকে যদি তুমি একসাথে দেখো তাহলে কিন্তু অনেকগুলো বই দাঁড়ায়। মানে যেমন ধরো WBCS এর যে 3টে স্টেজ আছে, প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ, এই 3টে স্টেজ পেরোনোর জন্য খুব কম করে হলে কিন্তু 25-30টা বই তো পড়তেই হয়। তা এই ব্যাপারটাকে বাইপাস করার জন্য অনেকে এরকম কোচিং সেন্টারের স্টাডি মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করার জন্য কোচিং সেন্টার জয়েন করে। তো এক্ষেত্রে আমি আমার ওপিনিয়নটাও এখনই বলে দিই, সেটা হচ্ছে দেখো এই বইগুলো কিন্তু ইনএভিটেবল, এই বইগুলো কিন্তু পড়াটা অনিবার্য, এগুলো পড়তেই হবে। এবং কোচিং সেন্টারে যাওয়ার পর এই ছেলেমেয়েরা কিন্তু বুঝতে পারে যে তাদের হাতে অ্যাকচুয়ালি স্টাডি মেটেরিয়াল বলে যেটা তুলে দেওয়া হয় সেটা এই বইগুলো থেকেই, জিস্টও ঠিক নয়, এই বইগুলো থেকেই অ্যাকচুয়ালি কপি পেস্ট করা হয়, বুঝতে পারছো, বিভিন্ন বই থেকে কপি পেস্ট করা হয়। এবং অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে এই যে স্টাডি মেটেরিয়াল যেগুলো দেওয়া হয়, আমি কলকাতা বেস্ট WBCS সেন্ট্রিক কোচিং সেন্টারগুলোর কথাই বলছি, তো এরা কিন্তু খুবই মানে যে স্টাডি মেটেরিয়ালগুলো দেয় সেগুলো অত্যন্ত আনউইলডি, আনঅর্গানাইজড, অনেক সময় প্রপার ওয়েতে প্রুফ রিডিং হয় না, অনেক ওয়েতে প্রুফ রিডিং হয় না, প্রিন্ট মিস্টেক থাকে এবং তথ্যগত ভ্রান্তিও কিন্তু থাকে, অনেক থাকে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভালোর থেকে ক্ষতিটাই বেশি করার একটা পোটেনশিয়াল আছে, করেই আমি এটা বলছি না, কিন্তু হতে পারে। আর শুধুমাত্র যদি কেউ স্টাডি মেটেরিয়ালের জন্য কোচিং সেন্টার জয়েন করবে এরকম ভাবে, তো আমি তো তাকে বলবো যে না করতে, কারণ এই স্টাডি মেটেরিয়ালগুলো এমনিতেই খোলা বাজারে অ্যাভেলেবেল, চাইলেই কিনতে পাওয়া যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই স্টাডি মেটেরিয়ালগুলোর সাথে কনভেনশনাল যে বইগুলো রয়েছে, সাধারণত যে বইগুলো WBCS অ্যাসপিরেন্টরা পড়ে, সেই বইগুলোর সাথে বিশেষ কোনো ডিফারেন্স নেই, এগুলো শুধু ওই বই থেকেই কিন্তু মানে একেবারে কপি পেস্ট, মানে কোনো জিস্ট এরকমও কিছু নয়, সামারিও নয়, বা ওই বইগুলোতে যেভাবে লেখা হয়েছে আরও যদি কোনো বেটার ওয়েতে যদি লেখা যায়, সেই একই তথ্য যদি অন্য কোনো ফরম্যাটে দেওয়া যায়, যার ফলে সেটা ক্যান্ডিডেটদের বেশি তাড়াতাড়ি মনে থাকবে বা রিটেন করতে সুবিধা হবে, সেরকমও কিন্তু কোনো ভ্যালু এডিশন করা হয় না। তাই স্টাডি মেটেরিয়ালগুলোর কিন্তু আমি বলবো যে এর জন্য কোনো কোচিং সেন্টারে না যেতে। আর আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট চায় মক টেস্ট দিতে, মক টেস্ট দিয়ে নিজেদের প্রিপারেশন লেভেল কতটা ভালো বা খারাপ সেটাকে জাজ করতে, তো সেই জন্য অনেকে কোচিং সেন্টার যায়। তো এর জন্য আমি বলবো যে একটা কোচিং সেন্টারের পুরো একটা কোর্সে জয়েন না করে জাস্ট মক টেস্টের অনেক কোর্স হয়, সেই রকম কোনো কোর্স জয়েন করলেই পারা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখো এখন অনলাইনে এরকম বহু মক টেস্টের পোর্টাল আছে, সেখানে কিন্তু অলমোস্ট ফ্রি অফ কস্ট এরকম মক টেস্ট দেওয়াই যায়, সেইগুলো ট্রাই করে দেখা যেতে পারে। তাছাড়া বাজারে কিন্তু এরকম অনেক ভালো টেস্ট পেপার অ্যাভেলেবেল, সেগুলোকে ইউটিলাইজ করা যেতে পারে, বইয়ের তো অভাবই নেই, ঠিক আছে। এবং প্রত্যেকটা বইয়েরই কিন্তু শেষে বেশ কিছু মডেল কোশ্চেন দেওয়া থাকে, সেগুলোকে মক টেস্ট পেপার হিসেবে ইউজ করা যেতে পারে। তবে দেখো আমার মনে হয় এখানেতে একটা জিনিস, একটা পয়েন্ট থেকে যায়, সেটা হচ্ছে মক টেস্ট দেওয়ার পরে যদি কোনো ইনস্টিটিউটের আন্ডারে থাকে বা কোনো টিচারের গাইডেন্সও থাকে, একটা লাভ হয়, সেটা হচ্ছে স্টুডেন্টরা যে কোয়েশ্চেনগুলো উত্তর করতে পারছে না বা কোনো কোয়েশ্চেন নিয়ে আলোচনা, সেই কোয়েশ্চেনটার উত্তর কিভাবে বেটার ওয়েতে লেখা যায়, বিশেষ করে যখন ডেসক্রিপটিভ ছিল তখন খুবই গুরুত্বপূর্ণ ছিল বিষয়টা। এখন এক্ষেত্রেও অন্তত প্রসপেক্টিভটা বোঝা, কোয়েশ্চেনটা কোন অ্যাঙ্গেল থেকে করা হয়েছে, কতটা ডেপথে করা হয়েছে, বা তার জন্য কি লেভেলে প্রিপারেশন নেওয়া জরুরি, এই ডিসকাশনটার একটা ইম্পর্টেন্সও থাকে। বা যদি কোনো সাবজেক্ট তারা হয়তো পড়েছে আগে, তারপরেও তারা চাইছে ফার্দার ওই সাবজেক্টের উপরে প্রপার গাইডেন্স, অনেকে হয়তো কনসেপ্ট তৈরি করতে পারেনি, সেটাতে যদি হেল্পফুল হয় বিষয়টা, তাহলে কোচিং সেন্টার জয়েন করবে। আচ্ছা অভিষেক, এই অপশনাল নিয়ে আমরা কথা বললাম, অপশনালের রোল বোঝা গেল যে আগের মতো অতটা গুরুত্বপূর্ণ না হলেও নতুন সিলেবাসে এটা একেবারে গুরুত্বহীন হয়ে যায়নি, তো সেই ক্ষেত্রে একটা বেশ ক্রুশিয়াল রোল কিন্তু প্লে করে। তো সেই ক্ষেত্রে অপশনাল চুজ করা উচিত কিভাবে, বা তুমি কিভাবে করেছো, বা ফিউচার অ্যাসপিরেন্টরা কি? দেখো, অপশনাল চুজ করার ক্ষেত্রে তোমাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে যে অপশনালটাকে তুমি মানে নিজের পোটেনশিয়াল অপশনাল পেপার হিসেবে চুজ করতে চাইছো, ভেবে দেখতে হবে যে সেই সাবজেক্টটির ওপর অ্যাভেলেবিলিটি অফ মেটেরিয়াল, মানে কত ভালো কোয়ালিটির মেটেরিয়াল মার্কেটে অ্যাভেলেবেল আছে, এইটা কিন্তু একটা বিষয়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে তোমার নিজের সেই সাবজেক্টটা কতটা ভালো লাগে।
এমন অনেকেই থাকে যাদেরকে কিন্তু ইতিহাস পড়তে বললে তারা অতটা ভালো পড়তে পারবে না, অথচ দেখা যায় যে তারা সাইকোলজিটা হয়তো ভালো পড়তে পারছে অথবা পালিটা ভালো পড়তে পারছে। তো এই যে মানে একটা ক্যান্ডিডেটের নিজের যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে সেটা নেওয়াটা সবসময় ভালো। দেখো একটা নোশন কিন্তু আছে এর মাঝখানেও যে হয়তো হিস্ট্রি পড়তে ভালো লাগে না, কিন্তু লোকে হিস্ট্রি নিতে চাইছে কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা নিচ্ছে, হয়তো সাকসেসের রেট ওই প্রপোর্শনে দেখতে গেলে বেশি হবে। সেকেন্ড ব্যাপার যেটা সেটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট বলে একটা কনসেপ্ট আছে, সেই বিষয়ে তোমার মত? দেখো হিস্ট্রি তো মোটেই স্কোরিং সাবজেক্ট নয়। স্কোরিং সাবজেক্ট বলতে যে সাবজেক্টগুলোকে আমরা জানি সেটা হচ্ছে যে এগ্রিকালচার আছে, এটা একটা স্কোরিং সাবজেক্ট, ভেটেরিনারি সায়েন্স আছে, এটা স্কোরিং সাবজেক্ট, পালি স্কোরিং সাবজেক্ট, এবং এরকম আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ পেপার আছে যেগুলোকে স্কোরিং সাবজেক্ট বলে মনে করা হয়। সাইকোলজিটাও অনেকটাই স্কোরিং সাবজেক্ট, এবং সোসিওলজিও অনেকের ক্ষেত্রে দেখা গেছে স্কোরিং হয়েছে, ঠিক আছে। সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু কেউ খুব একটা নেয় না, এবং এতে সাকসেস রেট কিন্তু খুবই কম। আর শুধুমাত্র একটা সাবজেক্ট স্কোরিং কিনা এর ওপর ডিপেন্ড করে কিন্তু অপশনাল চুজ করা উচিত নয়। হ্যাঁ, নিশ্চয়ই এই ব্যাপারটাকেও গুরুত্ব দিতে হবে। যখন একটা ক্যান্ডিডেট অপশনাল চুজ করবে সে নিশ্চয়ই সেই সাবজেক্টের স্কোরিং এবিলিটিটা দেখবে, ঠিক আছে, কিন্তু এইটাই প্রাইমারি ডিটারমিনেন্ট হবে না, ঠিক আছে, তাহলে কিন্তু অসুবিধা হবে। কেননা যেমন ধরো একটি ইংলিশ লিটারেচার পড়ে আসা ছেলে যদি মনে করে যে আমি ভেটেরিনারি সায়েন্স নেবো কারণ ওইটি খুব স্কোরিং সাবজেক্ট, ডিজাস্টারাস ডিসিশন। কেননা সে আর যাই পারুক ইংলিশ লিটারেচার পড়ে এসে কিন্তু ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়ে কখনোই ভালো ম্যানেজ করতে পারবে। আর এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্টটাকে তুমি নিতে চাইছো অপশনাল হিসাবে, সেই সাবজেক্টটা তোমার কতটা ভালো লাগে, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয়। এবং এরপরে যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ প্রপার মেটেরিয়াল। তুমি ধরো এমন একটা সাবজেক্ট নিলে যে সাবজেক্টের ওপর কিন্তু সেরকম ভালো কোনো টেক্সট বুক অথবা কোনো মেটেরিয়াল অ্যাভেলেবেল নাই, তখন কিন্তু সেটা সমস্যা হবে। তো এই বিষয়গুলোকে ভেবে ভাবনা চিন্তা করে মানে সম্ভব হলে এই সাবজেক্ট নিয়ে যারা ডব্লিউবিসিএস পাস করেছেন এরকম কারোর সাথে আলোচনা করলেও ভালো হতে পারে। এইভাবে বেশ সাবধানেই কিন্তু অপশনালটা চুজ করলে ভালো হবে। দেখো হিস্ট্রি অপশনাল ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের মধ্যে মানে যারা মেন পরীক্ষা দেয় তাদের কথা বলছি, মেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 50% ক্যান্ডিডেটের হিস্ট্রি থাকে অপশনাল। কিন্তু শুধুমাত্র এই জন্য কেউ যদি হিস্ট্রি নেয় সেটা কিন্তু খুব একটা ওয়াইজ বা গুড ডিসিশন হবে না। তার নিজের যদি হিস্ট্রি পড়তে ভালো লাগে তবেই সে হিস্ট্রি নেয়। অন্য কে কি নিচ্ছে বা কোন সাবজেক্টের স্কোরিং এবিলিটি কতটা, এইগুলো নিশ্চয়ই ম্যাটার করে, কিন্তু শুধুমাত্র এইগুলোর ওপর ডিপেন্ড করে ডিসিশন নিলে কিন্তু পরে সেটা ব্যাকফায়ার করতে পারে। অবশ্যই। প্রসঙ্গক্রমে বলে রাখি যে অভিষেকের অপশনাল ছিল হিস্ট্রি, তো অভিষেক পড়াশোনা করেছে ইংরাজি সাহিত্য নিয়ে। তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু সংক্ষেপে বলো। যে দেখো আমি আরামবাগ হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করি, আর তারপর হায়ার সেকেন্ডারিও আমি আরামবাগ হাই স্কুল থেকেই পাস করেছিলাম সায়েন্স নিয়ে পড়ে, পিওর সায়েন্স নিয়ে। তারপরে আমি লোকাল একটি কলেজ থেকে ইংলিশ লিটারেচার নিয়ে অনার্স পাস করি বর্ধমান ইউনিভার্সিটি থেকে। ওকে, তো এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা অভিষেক বললো, কারণ এটা কিন্তু ক্লিয়ারলি বোঝাচ্ছে অভিষেকের স্কুলিং বা কলেজ পুরোটাই কিন্তু একটা মফস্বলে। অনেক স্টুডেন্ট যারা বিশেষ করে গ্রামের স্টুডেন্ট, মফস্বলের স্টুডেন্ট, তাদের মধ্যে এই নোশনটা আছে যে হয়তো কলকাতার একাডেমিক স্ট্রাকচার ভালো হওয়ার জন্য কলকাতাতে বসবাসকারী ছেলেমেয়েরা তারা কিন্তু বেটার পারফর্ম করবে এক্সামেতে, কিন্তু অভিষেক সাকসেসফুল। তো তোমার কি মনে হয় যে আমি নই, এরকম অনেকেই আছে, তো সেই ক্ষেত্রে কি কোনো ডিফারেন্স অ্যাকচুয়ালি ক্রিয়েটেড হয়? না না না, এই ডিফারেন্সটা যেটা আছে, যেটা তুমি বললে, এটা মানুষের কল্পলোকে আছে, রিয়েল লাইফে এরকম কোনো ডিফারেন্স নেই। এবং এই ধরনের কোনো অ্যাবসার্ড নোশনের বশবর্তী হয়ে যদি কেউ প্রিপারেশন নিতে শুরু করে সেটা কিন্তু খুব ভালো হবে না। এরকম মানে এটা একবারই একটা অ্যাবসার্ড ধারণা। মানে যে শুধু কলকাতায় যে ছেলেমেয়েরা থাকে বা কলকাতাতেই যাদের বাড়ি বা যারা কলকাতায় থেকে প্রিপারেশন নিচ্ছে তারাই ডব্লিউবিসিএস পাস করতে পারবে, আর যারা কোনো মফস্বলে থেকে নিচ্ছে তারা পারবে না, এরকম নয়। কেননা এখন দেখো আমি তো মনে করি যে কোনো পরীক্ষারই প্রিপারেশন ভারতবর্ষের যে কোনো একটা জায়গায় বসে নেওয়া যেতে পারে। কেননা এখন দেখো বিশেষ করে রিসেন্ট পাস্টে ইন্টারনেট কিন্তু এই ক্ষেত্রে একটা গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হয়েছে, ঠিক আছে।
মানে বলতে গেলে আমরা তো বাড়িতে বসেই কিন্তু যে কোনো এডুকেশনাল মেটেরিয়াল অ্যাক্সেস করতে পারি। তো সেখানে আমি কলকাতায় রইলাম নাকি আরামবাগে রইলাম না শিলিগুড়িতে রইলাম না মালদার কোনো গ্রামে রইলাম, কি যায় আসে? ঠিকই, এটা একবারেই অ্যাবসার্ড। অভিষেক যথেষ্ট পড়াশোনা করে, আমি পার্সোনালি জানি যে ও গল্পের বই থেকে শুরু করে প্রবন্ধ সব কিছু নিয়েই পড়ে এবং ভ্যারিয়াস সাবজেক্ট নিয়ে। কিন্তু এখানেতে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ও কিন্তু প্রচুর বই নিয়ে পড়াশোনা করার পরেও, প্রচুর রেফারেন্স ওয়ার্ক করার পরেও নিচের টেক্সট বুক যেগুলো চুজ করেছিল সেগুলোর ক্ষেত্রে খুবই চুজি এবং ফোকাস ছিল WBCS এর জন্য। তো আমার প্রশ্ন তোমাকে, যে অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স প্রচুর আছে, এর মাঝখান থেকে ঠিকঠাক বইগুলোকে চুজ করাটা কতটা গুরুত্বপূর্ণ ডিসিশন এবং তুমি কিভাবে করেছো, এবং ভিউয়ার্সদের জন্য তোমার সাজেশন কি, কিভাবে তারা বইগুলো চুজ করবে, কোনগুলো পড়ে তারা সাকসেসফুল হবে? এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। দেখো, বইগুলোকে চুজ করা, আমি সবার প্রথম একটা অ্যাডভাইস দেব, সেটা হচ্ছে যে প্রত্যেকটি সাবজেক্টের জন্য একটা বা দুটো মাত্র বই পড়ো। একটা বা দুটো মাত্র বই পড়ো, কিন্তু সেই বই দুটোকে খুব স্মার্টলি এবং ওয়াইজলি চুজ করো। কিন্তু এই একটা বা দুটো বইয়ের বাইরে খুব বেশি বই পড়ো না, বরং এই একটা বা দুটো বইয়েতেই যতটা তুমি পড়েছো সেটাকেই বারবার রিভাইজ দাও। সেটা কিন্তু তোমাকে এক্সামে বেশি মার্কস পেতে সাহায্য করবে। আর অনেকে কি করে, আমি দেখেছি অনেক ক্যান্ডিডেটকে এরকম ভুল করতে, তারা এই যেমন ধরা যাক ইতিহাস, শুধুমাত্র ইতিহাসের ওপরই 10টা ডিফারেন্ট বই কিনলো এবং ওই 10টা বই থেকেই কিছু কিছু অংশ কিন্তু তারা পড়লো। এটা কিন্তু খুব ভালো জিনিস নয়, কেননা এইভাবে যদি কেউ এতটা আনউইলডি, আনঅর্গানাইজ, আনস্মার্ট ওয়েতে যদি পড়াশোনা করে, তাহলে কিন্তু লাইকলিহুড এটারই বেশি যে তারা অ্যাকচুয়াল পরীক্ষায় গিয়ে কিন্তু কিছুই রিকালেক্ট করতে পারবে না। কারণ এটা তো আমরা সবাই জানি যে আমরা কোনো একটা তথ্য বেশি মনে রাখতে পারবো তখন যখন আমরা সেটাকে বারবার রিভিশন দেবো, বারবার পড়বো। এমন নয় যে একই সাবজেক্টের উপর 10টা বই বেশি পড়লে আমাদের জ্ঞান তাতে বেশি বাড়বে, এরকম কিন্তু নয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই WBCS বা এই জাতীয় যে কম্পিটিটিভ পরীক্ষা আছে, এগুলো কিন্তু তুমি কতটা জ্ঞান অর্জন করেছো সেটা দেখানোর জায়গা নয়। তোমাকে কিন্তু খুব স্মার্টলি প্রিপারেশন নিতে হবে। শুধুমাত্র এক্সামের ডিমান্ড যেটা, সেটাকেই প্রপারলি ফুলফিল করতে হবে। তোমাকে এক্সামে যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে তুমি সেটার অ্যান্সার দিতে পারলে তবেই তোমাকে মার্কস দেওয়া হবে। তুমি সেটার অ্যান্সার দিতে পারলে না, কিন্তু সেটার বাইরে তোমার আরও অনেক জ্ঞান আছে, এটা কিন্তু হতে পারে তোমাকে জ্ঞানী করবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমাকে বিশেষ কিছু হেল্প করবে না। তো সেই জন্য আমি বলবো অলওয়েজ স্টিক টু 1 or 2 টেক্সট বুকস অন ইচ সাবজেক্ট। কেননা তুমি যদি বেশি বই পড়ো, ইট উইল নট হেল্প ইউ ইমপ্রুভ দ্য লেভেল অফ ইউর প্রিপারেশন, ইট উইল অনলি ইনক্রিজ দ্য লেভেল অফ ইউর কনফিউশন। ঠিক আছে, এবারে দেখো প্রত্যেকটি সাবজেক্টের জন্য যে আলাদা আলাদা যে বই, যে স্ট্যান্ডার্ড টেক্সট বুক আছে, সেটার একটা লিস্ট আজকে আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। স্পেসিফিক্যালি জানতে চাইবো, তুমি ভিউয়ার্সদের বলো যদি যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে কি কি বই তাদের জন্য ইউজফুল হবে, জিজ্ঞেস করো। সেটা খুব আমার মনে হয় ইম্পর্টেন্ট একটা জিনিস। সায়েন্সটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমার মনে হয় প্রবলেম ফেস করে, বিশেষ করে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো সায়েন্স কিভাবে পড়বে এটার একটা আমরা আলাদা ভিডিও করতে পারি ফিউচারেতে, তুমি যদি টাইম দিতে পারো অবশ্যই। আজকে আমি কি বই পড়বে, হ্যাঁ ঠিক আছে, সায়েন্সের জন্য। দেখো, সায়েন্স কিভাবে পড়বে এটা নিয়ে আমি দুটো অল্টারনেটিভ দিচ্ছি। যে কোনো ক্যান্ডিডেট হয় প্রথম অল্টারনেটিভটা ফলো করবে, নয়তো দ্বিতীয় অল্টারনেটিভটা। ঠিক আছে, দেখো প্রথম, যদি ক্যান্ডিডেটের হাতে অনেক বেশি সময় থাকে, পরীক্ষা হয়তো এখন অনেক দেরি রয়েছে, তো সেই সময় ক্যান্ডিডেটের যেটা করা উচিত আমার মনে হয় যে NCERTর যে বইগুলো রয়েছে, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত শুধু সায়েন্সের বইগুলো যদি একবার ভালো করে পড়ে, তার কিন্তু মানে কনসেপচুয়াল ক্ল্যারিটি সায়েন্সের ওপর সেটা কিন্তু অনেক বেশি বাড়বে। ঠিক আছে, এইটা একটা হতে পারে। আর নেক্সট দ্বিতীয় অল্টারনেটিভ, সেটা হচ্ছে যে অরিহান্ট পাবলিকেশনের একটা খুব ভালো বই আছে, ম্যাকবুক অন জেনারেল সায়েন্সেস। এই বইটিও কিন্তু অ্যাকচুয়ালি ওই NCERTর যে বইগুলো আছে তারই জিস্ট। এই বইটা ফলো করতে পারে, এই বইটা ফলো করলে কিন্তু যথেষ্ট উপকৃত হবে, এবং আমার মনে হয় এই বইটা এখন যে ধরনের প্রশ্ন হচ্ছে সেই কনটেক্সটে এনাফ। ওকে, তো ম্যাকবুক অন জেনারেল সায়েন্স আরিহান্ট পাবলিকেশনের যদি অল্প সময় থাকে, আর যদি বেশি সময় থাকে, কনসেপ্ট তৈরি করার অপশন থাকে, তাহলে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত NCERTর যে বইগুলো আছে সেগুলো সায়েন্সের জন্য। ওকে, তুমি এরপরে বলো পলিটি অ্যান্ড ইকোনমিক্স।
দেখো ইন্ডিয়ান পলিটির জন্য একটাই মাত্র খুব ভালো বই আছে এবং এই একটা বই এনাফ, সেটি হচ্ছে ওই এম লক্ষ্মীকান্তের লেখা বইটি ইন্ডিয়ান পলিটি, টাটা ম্যাগ্রো হিলের। এখন আর অবশ্য ওটা টাটা ম্যাগ্রো হিল নেই, এখন ওটা ম্যাগ্রো হিল এডুকেশন হয়ে গেছে কোম্পানিটা। তো এই বইটা এনাফ, এটা বইটা এনাফ নয়, মোর দ্যান এনাফ। এই বইটা পুরোটা পড়ার দরকার নেই, শুধু কিছু সিলেক্টেড চ্যাপ্টার এবং সিলেক্টেড চ্যাপ্টারে জাস্ট কিছু সিলেক্টেড পার্ট পড়লেই ডব্লিউবিসিএস এ মানে ভালো করে পড়লে আমি বলছি যে ডব্লিউবিসিএস এ যে জাতীয় প্রশ্ন হয় তাতে কিন্তু মোর দ্যান 95% স্কোর করা খুবই ইজি। আর ইকোনমির জন্য দেখো দুটো বই আমি সাজেস্ট করব। একটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ইকোনমি কি কনসেপ্টস, অ্যান্ড দিস বুক ইজ রিটেন বাই কে শঙ্কর গণেশ, সাউথ ইন্ডিয়ান রাইটার। বইটা ইংরেজিতে লেখা। এই বইটা হচ্ছে কিন্তু শুধুমাত্র কনসেপ্টের জন্য, ঠিক আছে। আর এর পরেও মানে কনসেপ্ট পার্টটা চুকে যাওয়ার পরে, মানে কনসেপ্ট পার্টটার উপর আমি গুরুত্ব দিতে বলছি শুধুমাত্র এই কারণে, কারণ আমরা অনেকেই কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষা যারা দিতে আসি তারা এর আগে কোনো দিনই কিন্তু ইকোনমিক্স পড়িনি, তো তাই কনসেপ্টগুলোর সাথে একটু পরিচিত হয়ে গেলে ভালো হবে। আর নেক্সট যে বইটা আছে সেই বইটা হচ্ছে কিন্তু রমেশ সিং এর ইন্ডিয়ান ইকোনমি। এটাও ম্যাগ্রো হিল এডুকেশনেরই বই এবং যথেষ্ট ভালো বই, এবং এটাও কিন্তু মোর দ্যান এনাফ। এরও জাস্ট কিছু সিলেক্টেড চ্যাপ্টার এবং সিলেক্টেড চ্যাপ্টারেরও কিন্তু জাস্ট কিছু সিলেক্টেড পার্ট পড়লেই যথেষ্ট। ওকে, এরপরে যেটা স্টুডেন্টরা আমার মনে হয় প্রবলেম ফেস করে, এই প্রসঙ্গে তোমাকে আরেকটা কথা বলে রাখি, অনেক অ্যাসপিরেন্ট আমাকেও এই কথাটা জিজ্ঞেস করেছে যে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান ইকোনমির ওপর বাংলায় লেখা কোনো বই পড়লে তাদের কতটা বেনিফিট হবে। তো দেখো এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলায় লেখা এই জাতীয় কোনো এক্সাম ওরিয়েন্টেড ভালো বই কিন্তু ইন্ডিয়ান পলিটি আর ইন্ডিয়ান ইকোনমির ওপর অ্যাটলিস্ট নেই। আর এক্ষেত্রে আমি অনেক স্টুডেন্টকেই কিন্তু বেশ কিছু কমন মিস্টেক করতে দেখেছি, যার ফলে কিন্তু তারা সাফার করে। এবং এক্ষেত্রে দেখো যদি সাফার করে তা সেক্ষেত্রে কিন্তু একটা ইয়ার যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমি বেশ কয়েকটা বইয়ের নাম এক্ষেত্রে বলে দেবো, যে বইগুলো কিন্তু তোমরা স্ট্রিক্টলি ফলো করো না, এই বইগুলোকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করো। এই লিস্টে প্রথমেই আসবে অনাদি কুমার মহাপাত্রর লেখা ভারতের সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা। এই বইটিকে তোমরা স্ট্রিক্টলি অ্যাভয়েড করো, কোনো মূল্যেই কিন্তু এই বইটির দ্বারস্থ হও না, ইউ উইল সাফার ইফ ইউ ডু সো, ঠিক আছে। নেক্সট, যদি বাংলাতে একান্তই পড়তে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নিমাই প্রামাণিকের এইচএস স্ট্যান্ডার্ডের একটা বই আছে, এইটাকে তোমরা পড়তে পারো। এটা কিছুটা উপকার তোমাদের হবে, অ্যাটলিস্ট অপকার হবে না, ক্ষতি হবে না। আর বাংলাতে ইকোনমিক্সের ওপর সেরকম কিন্তু কোনো ভালো বই নেই, অনেকেই জয়দেব সরকেল বা সামথিং একটা কি মুখার্জি আছে এদের বই ফলো করে। আমি এগুলোর এগেনস্টই অ্যাডভাইস করবো, আমি বলবো এরকম কোনো বই ফলো করো না। ইকোনমিটা কিন্তু তোমাদেরকে ইংরেজিতেই পড়তে হবে, ইউ লাইক ইট অর নট পড়তে হবে। যখন তুমি চুজ করেছো ডব্লিউবিসিএস দেবে, এটুকু কিন্তু করতেই হবে। জিওগ্রাফির জন্য কি বলবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি? হ্যাঁ দেখো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য একটি খুব ভালো বই আছে, কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। এই বইটা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই পাওয়া যায়। এই বইটা পশ্চিমবঙ্গের ভূগোলের জন্য এনাফ। এই বইটা ভালো করে পড়তে পারলে খুবই ভালো হবে, কেননা আমি দেখেছি প্রিভিয়াস ইয়ার্সে অনেক প্রশ্নই কিন্তু এই বইটি থেকে এসেছে, মানে এই বইটি পড়লে 100% কোয়েশ্চেনের উত্তর দেওয়া সম্ভব হবে। আর ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য? ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য দেখো অনেক মার্কেটে বই আছে, স্পেকট্রামের ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর একটা বই আছে, তারপর ম্যাগ্রো হিলেরও একটা আছে মাজিদ হোসেনের লেখা, যদিও ওইটা কিন্তু খুব ভালো বই নয়। আর দেখো এক্ষেত্রে আমি বলবো ভূগোলের ওপর কিন্তু অত ভালো জাস্ট একটা সিঙ্গেল বই নেই, ছোট করে খুঁজে ওই ভারতের ভূগোলটা তোমরা কোথা থেকে পড়বে এইরকম বাজার চলতি অনেক বই আছে, আমি কয়েকটা বলে দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটা তোমরাই চুজ করে নাও। যেমন ওই মাজিদ হোসেন টাটা ম্যাগ্রো হিল এডুকেশনের, আর ওই স্পেকট্রামের রাজীব বাহিরের লেখা একটি বই আছে, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটাকে তোমরা চুজ করে নাও এবং ওটাই পড়ো। এছাড়া তুমি ইংলিশের ক্ষেত্রে কি রকম বই সাজেস্ট করবে বা কিভাবে প্রিপেয়ার হবে? দেখো ইংলিশের ক্ষেত্রে একটা মাত্র বই এনাফ। আমি এটা মেনের কথা বলছি, মেনে যে কম্পালসারি ইংলিশের যে পেপারটা আছে তার জন্য বলছি। তাই এক্ষেত্রে পিকে দে সরকারের একটা ইংরেজি গ্রামার এবং কম্পোজিশনের ওপর বই আছে, এই বইটা মোর দ্যান এনাফ। ক্লাস 12 এর যে বইটা? ক্লাস 12 এর নয়, এটা আমার মনে হয় পুরনো সিলেবাসের ক্লাস 10 এর বই। আচ্ছা, ঠিক আছে। তো ওই বইটি কিন্তু এনাফ। এই বইটা থেকে প্রেসি লেখা, ট্রান্সলেশন এবং আরও যেসব রিলিভেন্ট পার্ট আছে এইগুলো প্র্যাকটিস করলে ভালো হবে।
আর প্রিলিমসের জন্য কি? প্রিলিমসের জন্য এসপি বক্সির একটা বই আছে, এসপি বক্সি আরিহান পাবলিকেশনের বই। এইটা মোর দ্যান এনাফ, এটা ফলো করলেই হবে, হয়ে যাবে। এবং এর সাথে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রিলিমসের ইংলিশের জন্য, সেটা হচ্ছে যে একটা বিষয় তুমি দেখতে পাবে যদি তুমি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো দেখো, তাতে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন আছে তার থেকে কিন্তু রিপিট হয়। তো তাই আমি বলবো যে প্রিভিয়াস ইয়ার্সে ইংলিশের যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলোকে অবশ্যই দেখে যেতে। আচ্ছা, অনেকে এই ধরনের প্রশ্ন করে যে নিউজ পেপার পড়া কতটা জরুরি ইংরেজি তৈরি করার জন্য, ইংরেজির জন্য নিশ্চয়ই খুব জরুরি, সেটা হেল্প করবে, একদম হেল্প করবে অবশ্যই। এবং আমি এরকম অনেককে শুনেছি যারা নিজেদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে দক্ষতা বাড়ানোর জন্য ইংরেজি ভাষায় লেখা গল্পের বই পড়ে। এটাও অবশ্যই হেল্পফুল, কিন্তু আমি বলবো যে শুধুমাত্র মডার্ন রাইটারদের লেখা বই পড়লে কিন্তু তার নিজের রাইটিং স্কিল ইমপ্রুভ করবে। ঠিক আছে, এখন ধরো যদি কোনো ক্যান্ডিডেট চার্লস ডিকেন্স অথবা চার্লস ডিকেন্সের সমসাময়িক অন্যান্য কোনো লেখকদের লেখা বই পড়তে শুরু করে, যেমন ফর এক্সাম্পল জর্জ বার্নার্ড শ অথবা শেক্সপিয়ার, আরও পুরোনো দিনের লেখক, এদের লেখা পড়লে তোমার ইংলিশ নলেজটা নিশ্চয়ই সমৃদ্ধ হবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুব একটা হেল্প করবে না। তাই এক্ষেত্রে আমি বলবো যে মডার্ন রাইটাররা এখন যারা বই লিখছেন এদের বই পড়তে খুব বেশি পড়ার দরকার নেই, কি কয়েকটা পড়লেই এনাফ। আর রেগুলার অবশ্যই একটা নিউজ পেপার পড়তে। নিউজ পেপারের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আইদার টাইমস অফ ইন্ডিয়া, আর টাইমস অফ ইন্ডিয়াটা অ্যাকচুয়ালি সর্বত্র অ্যাভেলেবেল, এর দামও কম। ঠিক আছে, আর টাইমস অফ ইন্ডিয়ার থেকেও ভালো দুটো নিউজ পেপার আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস আর দ্য হিন্দু। এই দুটো পড়তে পারলে তো খুবই ভালো হয়। রেগুলার যদি একটা নিউজ পেপার, একটা বা দুটো নিউজ পেপার পড়ার অভ্যেস থাকে তাহলে সেটা খুবই ভালো। প্রথমত তো তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সাহায্য করবে এইটা, আর দ্বিতীয়ত তোমার রাইটিং স্কিল ইংলিশের ক্ষেত্রে ইমপ্রুভ করতেও এটা খুব সাহায্য করবে। এটা অবশ্যই একটা ভালো হ্যাবিট, ইট শুড বি কাল্টিভেটেড। জিআই বা মেন্টাল অ্যাবিলিটির জন্য কিভাবে প্রিপেয়ার হবে? দেখো, জিআই বা মেন্টাল অ্যাবিলিটির জন্য এর একটা পার্ট আছে জেনারেল অ্যারিথমেটিক। জেনারেল অ্যারিথমেটিকের জন্য রিহান পাবলিকেশনের একটা বই আছে, এই বইটা ফলো করলেই এনাফ। আর বাকি আর যে ওই রিজনিংয়ের যে পার্টটা আছে তার জন্য ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমসের সিস্যাটের ওপর বেশ কিছু বই আছে, এগুলো ওই ম্যাকগ্র হিল এডুকেশনেরও আছে, স্পেকট্রামের আছে, আরিহান্তেরও আছে, ইউনিক পাবলিশার্সের আছে। এবং এই বছর মানে 2016 মেনে যে প্রশ্নগুলো পড়েছিল অ্যারিথমেটিক এবং রিজনিং থেকে, এগুলি কিন্তু ওই ইউনিক পাবলিশার্সের যে বইটি আছে ওর থেকে অনেকগুলো কোশ্চেন লিফট করা হয়েছিল। তা এইরকম যে কোনো একটা বই, আমি কিন্তু সব কটা বই বলছি, যে কোনো একটা বই চুজ করো এবং সেটা থেকে জাস্ট প্র্যাকটিস করো, এবং যত বেশি সম্ভব প্র্যাকটিস করো, এতে কিন্তু তোমার স্কোরটা ইমপ্রুভ হবে। কারেন্ট অ্যাফেয়ার্স একটা ডাইনামিক টপিক বা সাবজেক্ট, তো সেটার জন্য প্রিপেয়ার হওয়ার ক্ষেত্রে অনেকেই প্রবলেম ফেস করে। এটার জন্য তুমি বলো যে কিভাবে পড়াশোনা? দেখো, যেমন আমি একটু আগেই বললাম যে রেগুলার নিউজ পেপার পড়তে পারলে খুবই ভালো হয়। দেখো, বাংলায় তো সেরকম কোনো নিউজ পেপার নেই যাতে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এরকম নিউজ পেপার খুব একটা নেই আমার মনে হয়। এই জন্য কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজ পেপারেরই দ্বারস্থ হতে হবে, উপায় নেই। তা দ্য হিন্দু পড়তে পারলে খুব ভালো। দ্য হিন্দু গোটাটা পড়ার নিশ্চয়ই দরকার নেই, শুধুমাত্র এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যে পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধু পড়ো। আর এই দ্য হিন্দুটাকে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য কিভাবে পড়তে হবে বা কতটা পড়তে হবে এই বিষয়ে অবশ্য পরে আমরা একখানা ভিডিও, সেপারেট ভিডিও জাস্ট করতে পারি, ওই জন্যই সেটা আমরা করতে পারি। আর দ্য হিন্দু যদি না পাও তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তে পারো। এই নিউজ পেপারটারও দাম খুবই কম, বোধহয় 4 টাকা। এরকম যে কোনো একটা নিউজ পেপার পড়ো আমি বলবো। আর তারপর প্রতিযোগিতা দর্পণ, একটা মান্থলি ম্যাগাজিন। প্রতিযোগিতা দর্পণে কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে দেওয়া থাকে, এবং ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের যে রিকোয়ারমেন্ট তার থেকে এতে বেশিই থাকে। তো এরও এক্ষেত্রে ওই রিলিভেন্ট পার্ট যেগুলো, এইটাই কিন্তু কিওয়ার্ড, এবং এইটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড, রিলিভেন্ট পার্ট। শুধুমাত্র ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রাসঙ্গিক যতটুকু অংশ, শুধু ততটুকু অংশ পড়ো। এবারে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য কোন অংশগুলো রিলিভেন্ট সেই নিয়েও আমরা পরে একটা সেপারেট ভিডিও করতে পারি। আর এবারে দেখো, অনেকে বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চায়, তো সেক্ষেত্রে বাংলাতে অ্যাচিভার্স বলে একটা মাসিক পত্রিকা রয়েছে, যেটা এই মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্যই লেখা। এইটা পড়তে পারে, এতে যথেষ্ট ভালোভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সের ঘটনাবলী লেখা হয়।
তবে আবার আমি বলবো যে যেহেতু প্রশ্নগুলো ইংরেজি ভাষায় জিজ্ঞেস করা হবে, সেহেতু যদি প্রতিযোগিতা দর্পণটা পড়া যায় মান্থলি বেসিসে, ইট উইল বি বেটার। অভিষেক, বাংলার জন্য কিভাবে প্রিপেয়ার হবে, কোন বই ফলো করবে? দেখো, বাংলার জন্য মাধ্যমিক বা এইচএস স্ট্যান্ডার্ডের যে কোনো একটা ভালো বাংলা ব্যাকরণ নির্মিতি, এরকম মানে নির্মিতি মানে কম্পোজিশন, এরকম যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করলেই চলবে। আর রাইটিং স্কিলটাকে একটু ইমপ্রুভ করার জন্য একটা রেগুলার বাংলা নিউজ পেপার, প্রেফারেবলি আনন্দবাজার পত্রিকা যদি পড়া যায় ভালো হবে। আচ্ছা, হিস্ট্রি বাকি আছে। আমরা ভিউয়ারদের বলে রাখি যে অভিষেকের অপশনাল ছিল হিস্ট্রি, তো আমরা অভিষেকের সাথে অলরেডি কথা বলেছি। অভিষেক, আমাদের এটা একটা অপরচুনিটি, অভিষেক আরেকটা ভিডিও প্রেজেন্টেশনে থাকবে যেখানেতে হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব অপশনাল। তো আজকে অপশনালের কথা বাদ দিই, কারণ আজকে টাইমও নেই তোমার খুব একটা। তো আজকে চলো আমরা প্রিলিমস আর মেনের জন্যই হিস্ট্রির জন্য মেনলি কোন বইগুলো লাগবে সেটার ব্যাপারে বলবো। দেখো, প্রিলিমসে হিস্ট্রি থেকে 50 মার্কসের কোশ্চেন আছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে টোটাল যে প্রিলিমসের পেপারটা আছে তার কিন্তু 25%। এই পার্টটাকে কিন্তু কিছুতেই অবহেলা করা যাবে না, এই পার্টে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, বাংলায় লেখা একটা খুব ভালো বই আছে জীবন মুখার্জির, স্বদেশ সভ্যতা এবং বিশ্ব। আর মডার্ন ইন্ডিয়ার জন্য সেপারেট একটা বই আমি সবাইকে রেকমেন্ড করি, এটা খুবই ভালো বই, এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বাই রাজীব আহির, ঠিক আছে? এটা স্পেকট্রাম পাবলিশার্সের পাবলিশ করা একটা বই, অত্যন্ত ভালো বই এবং মডার্ন ইন্ডিয়ার ওপর কম্পিটিটিভ এক্সামের জন্য লেখা বেস্ট আমার মতে, ঠিক আছে? তুমিও নিশ্চয়ই বইটার কথা শুনে থাকবে, খুবই ফেমাস বই। তো ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টরা অনেকেই এখনো এই বইটা সেভাবে ফলো করে না, কিন্তু করলে দে উইল বি ইমেন্সলি বেনিফিটেড, দ্যাট ইজ এ পার্সোনাল গ্যারান্টি। আর এই বইটা আমি তো বলবো অবশ্যই পড়ো। এখন প্রিলিমস প্রায় কাছে এসে গেছে, তা এখন এই মুহূর্তে ওই বইটা যথেষ্ট এক্সস্টিভ। তা এক্সস্টিভ মানে আনউইলি বা আনঅর্গানাইজড নয়, কিন্তু খুব ভালোভাবেই পড়া যেতে পারে। তো এখন প্রিলিমসের আগে এই বইটা যদি কেউ না পড়তে পারো, ইটস অল রাইট, কিন্তু মেন পরীক্ষার আগে অবশ্যই এই বইটি কিনে নাও এবং ভালো করে পড়ো, এটা আমি বলবো। এটা একটা কি বলবো, পার্সোনাল সাজেশন বলতে পারো। খুব ভালোভাবে এই বইটি যদি তোমরা পড়তে পারো। আর অনেকে হিস্ট্রিটা একটু ডিটেলসে পড়তে চায়, তাদের জন্য আমি 3টে বইয়ের কথা বলবো। একটা হচ্ছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া বাই আর.এস. শর্মা, মেডিয়েভাল ইন্ডিয়া বাই সতীশ চন্দ্র, অ্যান্ড মডার্ন ইন্ডিয়া বাই বিপান চন্দ্র। বিপান চন্দ্রর লেখা এক্ষেত্রে আরেকটা বইয়ের কথা আমি বলে রাখি, ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, যাতে বিপান চন্দ্র কো অথার এবং মৃদুলা মুখার্জি, আদিত্য মুখার্জি, কে এম পানিক্কর, এরকম আরও কয়েকজন হিস্টোরিয়ান ইনভলভ ছিলেন। তা এই বইটা কিন্তু প্রিলিমস এবং মেনের জন্য, ইন্ডিয়ান হিস্ট্রি যে জেনারেল স্টাডিজের যে সিলেবাস আছে তার জন্য কিন্তু পড়ার একবারই কোনো দরকার নেই। আর ইদানিং দেখা যাচ্ছে রিসেন্ট পাস্টে কে কৃষ্ণা রেড্ডির লেখা একটি বই আছে ইন্ডিয়ান হিস্ট্রি বলে, এটাও ম্যাগ্রো হিল এডুকেশনের বই। এই বইটা থেকে কিন্তু ডাইরেক্টলি কোশ্চেন লিফট করা, সেক্ষেত্রে আমি বলবো যে এই বইটাকে যদি কেউ মক টেস্ট পেপার হিসেবে ইউজ করে তাহলে কিন্তু ভালো হবে, কারণ চান্স আছে যে এই ট্রেন্ডটা কন্টিনিউ করবে এবং তাহলে কিন্তু সে বেশ কিছু কোশ্চেন কমন পেয়ে যেতে পারে। প্রচুর এমসিকিউ দেওয়া আছে। হ্যাঁ, প্রচুর এমসিকিউ দেওয়া আছে, মানে খুব ভালো একটা মক টেস্ট পেপার হিসেবে এটা কাজ করতে পারে, ঠিক আছে? তো অনেকে আবার এই বইটাকেই কিন্তু বেস বই হিসেবে পড়ছে, এইটা আমি বলবো না করাটাই ভালো, কারণ এই বইটাতে যে স্টাডি মেটেরিয়াল, যে মেন কন্টেন্ট যেটা আছে সেখান থেকে কিন্তু কোনো প্রশ্ন হচ্ছে না। প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে মডেল কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন লিফট করা হচ্ছে। তো সেই জন্য স্টাডি মেটেরিয়ালটাকে কিন্তু পড়ে বিশেষ কিছু লাভ হবে না, বরং কেউ যদি ওই শুধুমাত্র বইটাকে মক টেস্ট পেপার হিসেবে ইউজ করে সেটাই বেস্ট হবে। ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি যে আমরা অভিষেকের সাথে প্রায় সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। তোমাদের যা যা বক্তব্য আছে, তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে সেটা লেখো। আমরা অভিষেকের সাথে ফিউচারেও কথা বলবো এবং হয়তো হোপফুলি অভিষেক হয়তো আনসার করবে কিছু তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের। অভিষেক, প্রিলিমস এসে গেছে, প্রিলিমসের জন্য যারা অ্যাসপায়ার করছে তাদের উদ্দেশ্যে তুমি সংক্ষেপে কিছু যদি সাজেশন দাও তাহলে তারাও ইন্সপায়ার্ড হয়। দেখো, অলরেডি ডব্লিউবিসিএস 2017-এর জন্য ফর্ম ফিল আপ চলছে এবং লাস্ট যে খবর আমি পেয়েছি তাতে লাস্ট ডেট অফ সাবমিশনটাকে আরও এক্সটেন্ড করে বোধহয় 5 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তো ফর্ম নিশ্চয়ই তোমরা সবাই ফিল আপ করে ফেলেছো এবং যতদূর আমি জানি যে জানুয়ারি মাসের শেষের দিকে প্রিলিমস পরীক্ষাটা হবে। হাতে আর খুব বেশি সময় নেই, খুব ভালো করে পড়াশোনা করো, খুব বেশি স্ট্রেসড হয়েও না, একটা ভালো লাইফস্টাইল মেনটেন করো, এনাফ স্লিপ দরকার এবং হেলদি খাবার খাও, ঠিক আছে? আর
যেহেতু পরীক্ষা এসে গেছে, সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো করে পরীক্ষা দিও সবাই। ভিউয়ার্সদের তরফ থেকে আমি অভিষেককে রিকোয়েস্ট করব যে ফিউচারে আরও যদি তুমি কিছু ভিডিও প্রেজেন্টেশনে থাকতে পারো, বিশেষ করে সাবজেক্ট নিয়ে যেগুলো আলোচনা হবে সেগুলো খুব হেল্পফুল হবে আমার মনে হয়। তো সেটা তোমাকে রিকোয়েস্ট করবো যে তোমার কাজের ফাঁকে যতটুকুই সময় পাও যদি একটু সাপোর্ট করো। এবং তুমি আরেকটা কথা ভিউয়ার্সদেরকে বলো যে তারা কি এক্সপেক্ট করতে পারে এই টোটাল প্রজেক্টটা থেকে, তারা কতটা বেনিফিটেড হবে বলে তুমি মনে করছো? কারণ তো প্রজেক্টটা নিয়ে অলরেডি তোমার সাথে আলোচনা করেছি আমরা। দেখো, এই প্রজেক্ট নিয়ে ও আমাকে যতদূর বলেছে তাতে এরপরে বিভিন্ন ভিডিও লেকচার সিরিজ শুরু হবে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর, এবং সেগুলো কোয়ালিফাইড প্রফেশনালদেরকে দিয়েই করানো হবে, এবং অনেক WBCS অফিসারও এই এন্টারপ্রাইজের সাথে যুক্ত হবে, এটা শুনেছি। তা ব্যাপারটা মেটেরিয়ালাইজ করলে নিশ্চয়ই অ্যাসপিরেন্টদের পক্ষে এটা খুবই হেল্পফুল হবে। এবং আমার মতে সবচেয়ে বড় যে বেনিফিটটা অ্যাসপিরেন্টরা এর থেকে পাবে সেটা হচ্ছে যে সবাইকে কিন্তু এই কলকাতা বেস্ট কোচিং সেন্টারগুলোতে যাওয়া বা কলকাতায় থাকা বা ভালো টিচার হায়ার করা, এই সমস্যাটা থেকে কিন্তু সবাই একটা ডিসেন্ট্রালাইজেশন হয়ে যাবে, একটা ডিসেন্ট্রালাইজড হবে। শুধুমাত্র একটা বাড়িতে ইন্টারনেট কানেকশন থাকলেই কিন্তু WBCS এর প্রিপারেশনটা, মানে প্রিপারেশনের জন্য যে রিসোর্সেস নেসেসারি সেইগুলো কিন্তু অ্যাক্সেসিবল হয়ে যাবে। তো নিঃসন্দেহে খুবই ভালো একটা এফর্ট। আই উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমরা তাছাড়াও দেখো, স্ট্র্যাটেজি হয়তো সবাই বলতে পারবে, কিন্তু যারা ওই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে সাকসেসফুল হয়েছে, যেমন তুমি যখন তোমার স্ট্র্যাটেজিটা শেয়ার করছো, আমার মনে হয় অনেক বেশি সেটা বেনিফিশিয়াল হবে। সেকেন্ড ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে তুমি গো থ্রু করেছো প্রসেসটা, তো তুমি আমার থেকেও অন্তত বেটার ওয়েতে বলতে পারবে যে গো থ্রু করতে গেলে কি কি হিন্ড্রেন্স আসবে এবং সেগুলোকে কি করে ওভারকাম করা যাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে গাইডেন্স হয়তো অ্যাভেলেবল সব জায়গাতে, কিন্তু আমাদের গাইডেন্সটার ক্ষেত্রে আমরা অনেক ফোকাসড ওয়েতে গাইডেন্স দিতে পারবো, এবং সেই গাইডেন্সটা অনেকটা ফ্রুটফুল হবে বিকজ অফ দ্য অ্যাসোসিয়েশন অফ ইউ পিপল, মানে তোমাদের মতন সাকসেসফুল ক্যান্ডিডেটরা যদি অ্যাসোসিয়েটেড হয়। আমরা জিরো সামের তরফ থেকে এবং আমাদের সমস্ত ভিউয়ারদের তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের এই প্রেজেন্টেশনেতে টাইম দেওয়ার জন্য, এবং ফিউচারেও তুমি থাকবে এটা আমরা আশা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার তরফ থেকেও তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। You are always welcome, and I shall always try to do my best. Sure. Thank you.